তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের দুটি 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ডিএসসিসি 2 পেপার থেকে। আর কিভাবে 20 নম্বরের প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হয় সেটাও তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন 2024-এ এসেছে প্রশ্নটা, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ করো। অ্যান্সারটা দেখো, প্রথমেই হচ্ছে ভূমিকা। ভূমিকায় কি লিখবে? মানব সভ্যতার উষালগ্নে ঐতিহাসিকরা প্রস্তর যুগ, মানব সভ্যতার উষালগ্নকে ঐতিহাসিকরা কি করেছে? প্রস্তর যুগ আখ্যা দিয়েছেন। 1865 সালে প্রত্নতাত্ত্বিক জন লুবক এই যুগকে 3টি পর্যায়ে ভাগ করেছেন, যার মধ্যে প্রথম ও সুদীর্ঘ পর্বটি হলো পুরাপ্রস্তর যুগ। গ্রিক শব্দ মানে এটা ইংরাজিতে পুরাপ্রস্তর যুগকে বলা হচ্ছে পেলিওলিথিক এজ। আর এই পেলিওস হচ্ছে প্রাচীন এবং লিথোস মানে হচ্ছে প্রস্তর, এই মানে থেকে শব্দটি এসেছে। মূলত ভূতাত্ত্বিক প্লাইস্টোসিন বা তুষার যুগে এর বিস্তৃতি ছিল, যা খ্রিস্টপূর্ব 20 লক্ষ অব্দ থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত স্থায়ী হয়। আর এই সুদীর্ঘ সময়ে আদিম মানুষের শারীরিক, মানসিক, প্রযুক্তিগত বিবর্তনের পাশাপাশি জীবনযাত্রার যে পরিবর্তন হয় তা ইতিহাসের একটি মানে সমালোচনাধর্মী বিশ্লেষণের দাবি রাখে। এবার পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, এখানে প্রথম বলা হচ্ছে হাতিয়ারের প্রযুক্তিগত বিবর্তন ও সীমাবদ্ধতা। কি বলা হচ্ছে সেখানে দেখো, এই যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল পাথরের তৈরি অমসৃণ ও ভোঁতা হাতিয়ারের ব্যবহার। এখানে কি বলা হচ্ছে দেখো, মানে সময়কাল অনুযায়ী হাতিয়ারের আকৃতিতে পরিবর্তন আসে। প্রথম দিকে মানে নিম্ন পুরাপ্রস্তর যুগে হাতকুটার বা চাপড়ের মতো ভারী কোর মানে হাতিয়ার ব্যবহৃত হতো। পরে মধ্য ও উচ্চ পুরাপ্রস্তরের যুগে ফ্লেক্স বা খণ্ড প্রস্তর এবং ধারালো ব্লেডের ব্যবহার শুরু হয়। এবার কি হচ্ছে সমালোচনায়, এখানে কি বলা হচ্ছে, হাতিয়ারগুলি অত্যন্ত সাধারণ হলেও এটি ছিল মানুষের বুদ্ধিদীপ্ত চিন্তার প্রাথমিক নিদর্শন। তবে এই প্রযুক্তিগত অগ্রগতি ছিল অত্যন্ত ধীর ও স্থবির। কয়েক লক্ষ বছর লেগেছিল হাতিয়ারের মানে সামান্য উন্নতি ঘটাতে, যা মানুষের ধীর মানসিক বিকাশেরই পরিচায়ক। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক অর্থনীতি। এই যুগে মানুষ কৃষি বা পশুপালন জানত না, তাদের অর্থনীতি ছিল সম্পূর্ণভাবে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক। বন্য জন্তুর শিকার এবং বনের ফলমূল সংগ্রহ করেই তারা বেঁচে থাকতো। খাদ্যের খোঁজে তাদের প্রতিনিয়ত যাযাবর জীবনযাপন করতে হতো। সমাজে কোনো উদ্বৃত্ত উৎপাদন ছিল না, তাই ধনী দরিদ্রের কোনো ভেদাভেদও তৈরি হয়নি। এবার হচ্ছে সমালোচনামূলক মত কি দেখো, এই অর্থনীতি ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। প্রখ্যাত ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড এই যুগ সম্পর্কে বলেছেন, পুরাপ্রস্তর যুগের মানুষ ছিল মূলত প্রকৃতির ওপর নির্ভরশীল পরজীবী, যারা প্রকৃতির দান কেবল সংগ্রহ করতে পারত, কিন্তু খাদ্য উৎপাদন ছিল সম্পূর্ণ অক্ষম। এবার হচ্ছে পরের পয়েন্ট, দলবদ্ধ সমাজ, বাসস্থান ও আগুনের ব্যবহার। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে প্রতিকূল পরিবেশে আত্মরক্ষার তাগিদে মানুষ 20-30 জনের ছোট ছোট দল বা ব্যান্ড তৈরি করে বসবাস করতে শুরু করে। এই সমাজ ছিল মানে সাম্যবাদী, তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। মূলত পাহাড়ের গুহা, গাছের কোটর বা নদীর ধারে খোলা আকাশে তারা আশ্রয় নিত। এই যুগের শেষ দিকের অন্যতম যুগান্তকারী ঘটনা হলো আগুনের আবিষ্কার ও নিয়ন্ত্রিত ব্যবহার, যা তাদের শীত ও বন্য জন্তুদের হাত থেকে রক্ষা করে। তারপরে কি বলা হচ্ছে সমালোচনামূলক মতে, যে দলবদ্ধ জীবন মানব সমাজে ঐক্যবদ্ধ রূপের প্রথম ভিত্তি স্থাপন করেছিল। আগুনের ব্যবহার প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক রামশরণ শর্মা মনে করেন, অগ্নি আবিষ্কার ও তার ব্যবহার ছিল আদিম মানুষের দৈনন্দিন জীবনের এক টিকে থাকার সংগ্রামে এক বৈপ্লবিক কৃতিত্ব। এবার পরের পয়েন্ট হচ্ছে শিল্পকলা ও ধর্মীয় চেতনার উন্মেষ। উচ্চ পুরাপ্রস্তর যুগে গুহাচিত্রের মাধ্যমে মানুষের শিল্পবোধের প্রথম প্রকাশ ঘটে। ঐতিহাসিকদের মতে এই চিত্রগুলি নিছক শিল্প ছিল না, বরং এর পেছনে হান্টিং ম্যাজিক বা শিকারের পূর্বে জাদু বিশ্বাসের প্রভাব ছিল। এছাড়া মৃতদেহ সমাধিস্থ করার প্রথা থেকে তাদের মধ্যে
পরকাল বা অতি প্রকৃত শক্তির প্রতি বিশ্বাসের প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়। এবার তোমরা উপসংহারটা দেখে নাও, তারপরে আরও একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে উপসংহারটা তোমরা একটু দেখে নাও, তারপর আরও একটি প্রশ্ন আছে, দেখো প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য। এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা দেখে নেবে, এটাও 2024-এ এসেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে একটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের কিন্তু একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে প্রতিটা সেমিস্টারের মানে প্রতিটা পেপারের নোটস প্রায় 30% মতো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য তোমাদের কিন্তু কি করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। সেই চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কেউ কমেন্ট করলে সেই কমেন্টের প্রথমে দিয়ে সেটাকে ট্যাগ করে দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো ভূমিকায় কি বলা হচ্ছে, নীল নদের অববাহিকা গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী সভ্যতাগুলির মধ্যে অন্যতম। কেবল পিরামিড, মমি বা চিত্রলিপির জন্যই নয়, মিশরের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে তার অত্যন্ত সুগঠিত এবং মজবুত রাষ্ট্র ব্যবস্থার জন্য। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা মূলত রাজনীতি এবং ধর্মের এক অপূর্ব সংমিশ্রণ ছিল। বিখ্যাত দেখো বিখ্যাত মিশর বিশারদ ঐতিহাসিক জেমস হেনরি ব্রেস্টেড এর ভাষায় মিশরের রাজনৈতিক ইতিহাস হলো নীল নদের তীরে গড়ে ওঠা এক দীর্ঘস্থায়ী ঐশ্বরিক রাজতন্ত্রের ইতিহাস, যা যুগের পর যুগ আপন মহিমায় টিকেছিল। নিম্নে এই প্রাচীন ও শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করা হলো। এখানে প্রথম কি আছে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে ফারাও কেন্দ্রিক স্বৈরতন্ত্র ও ঐশ্বরিক রাজতন্ত্র। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থায় একেবারে পানকেন্দ্রে অবস্থান করতেন সম্রাট, যাকে বলা হতো ফারাও। মিশরের এই রাজতন্ত্র ছিল চরম স্বৈরতান্ত্রিক, কিন্তু তা সম্পূর্ণভাবে ধর্মীয় আদর্শ দ্বারা নিয়ন্ত্রিত হতো। ফারাওকে সাধারণ মানুষ হিসাবে গণ্য করা হতো না। মিশরের মানুষ বিশ্বাস করত যে তিনি হলেন সূর্য দেবতা রা বা আকাশ দেবতা হোরাস এর মানব রূপ, অর্থাৎ জীবন্ত দেবতা। প্রখ্যাত ঐতিহাসিক উইল ডুরান্ট তার রচনায় স্পষ্টভাবে বলেছেন, ফারাওরা কেবল ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী ছিলেন না, তিনি নিজেই ছিলেন এক ঈশ্বর, যার প্রতিটি শব্দই ছিল রাষ্ট্রের অলঙ্ঘনীয় আইন। ফারাও একাধারে রাষ্ট্রের প্রধান শাসক, সর্বোচ্চ পুরোহিত, প্রধান আইন প্রণেতা এবং সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, মিশরের সমস্ত জমি সম্পদের একচ্ছত্র মালিকানা ছিল ফারাওদের হাতে। তারপরে কি দেখো, সুসংগঠিত আমলাতন্ত্র ও উজিরের ভূমিকা। এখানে বলা হচ্ছে ফারাওদের হাতে চূড়ান্ত ক্ষমতা থাকলেও একা তার পক্ষে সমগ্র বিশাল সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব ছিল না। তাই প্রশাসনকে মসৃণভাবে চালানোর জন্য এবং সুবিশাল ও সুসংগঠিত আমলাতন্ত্র গড়ে তোলা হয়েছিল। আর এই আমলাতান্ত্রিক কাঠামোর একেবারে শীর্ষে অবস্থান করতেন উজির বা প্রধানমন্ত্রী। উজির ছিলেন ফারাওদের ডান হাত এবং সমগ্র প্রশাসনের মূল চালিকা শক্তি। রাজকোষ পরিচালনা, বিচার বিভাগ নিয়ন্ত্রণ, কৃষিকাজ এবং বিশাল পূর্ত বিভাগ যেমন নীল নদের সেচ ব্যবস্থা ও পিরামিড নির্মাণ তদারকি করার দায়িত্ব ছিল তার ওপর। উজিরের অধীনে কাজ করত অসংখ্য লিপিকার এবং কর আদায়কারী। প্রাচীন মিশরে প্রশাসন এই লিপিকারদের ভূমিকা ছিল অপরিসীম, কারণ তারাই যাবতীয় নথিপত্র, হিসাবপত্র ও রাজকীয় নির্দেশিকা প্যাপিরাসের ওপরে লিপিবদ্ধ করে রাখতেন। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের কিন্তু কি বললাম যে তোমরা 30% মতো ক্লাস এবং নোটস টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে। এবং তোমাদের যদি কারোর মনে হয়, ওই নোটস তো তোমরা পড়ছো, তোমাদের যদি কারোর মনে হয় যে আমাদের এরকম ভালো নোটস প্রয়োজন আছে, আমরা পারচেস করতে চাই, তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর আজকে ক্লাসে যে নোটসটা আছে এটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে পাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো প্রাদেশিক শাসন বা নোম ব্যবস্থা।
এটা একটু তোমরা দেখে নাও, এটা আর আমি আলোচনা করছি না। তারপর হচ্ছে আইন, বিচার ও রাজস্ব ব্যবস্থা দেখে নাও। এখানে আইন, বিচার আর রাজস্ব ব্যবস্থা কেমন ছিল, তারপর শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে।